আজকে কথা বলবো মানুষের জীবনের পর্যায়ক্রমিকটা নিয়ে। মানুষের জীবন কিভাবে যায়, একটা নর্মাল মানুষের জীবন কিভাবে কাটে সেটা নিয়ে আজকে কথা বলবো। একটা নর্মাল মানুষের জীবন একদম শুরু থেকেই সে ক্লাস 1-এ পড়ে, 2-তে পড়ে, 3-তে পড়ে, 4-এ পড়ে, 5-এ পড়ে। তারপর নর্মালি সে পিএসসি পরীক্ষা দেয়। বর্তমানে পিএসসি পরীক্ষা উঠিয়ে দিলেও আমরা পিএসসি পরীক্ষা দিয়ে এসেছি, এবং বর্তমানে তো জিএসসি পরীক্ষাটা উঠিয়ে দিছে। ক্লাস 8-এ থাকতে যে পরীক্ষাটা দেওয়ার কথা আমরা ওইটা দিই নাই, করোনা ছিল যার কারণে আমরা জিএসসি পরীক্ষাটা দিই নাই। তো এরকমভাবে চলতেছে। পিএসসির পরে ক্লাস 6-এ উঠলো, ভর্তি পরীক্ষা দিয়ে সে অন্য একটা স্কুলে টিকলো। 6-এ উঠলো, 7-এ উঠলো, 8-এ উঠলো। 8-এ জিএসসি পরীক্ষা হওয়ার কথা, বাট জিএসসি পরীক্ষা তো হয় নাই, বাদ। টোটালি এখন জিএসসি নামটাই মুছে দিছে, বাদ। ক্লাস 9-এ উঠছে, সায়েন্স নেবে না, কমার্স নেবে না, আর্টস নেবে, এটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে মাথা একদম পুরাই খারাপ। তারপর পরিবারের চাপে বা বড় কিছু করার আশায় মানুষজন সায়েন্স নেয়, কমার্সও নেয় অনেকে, এটাও মানা যায়। কমার্সও নেয়, আর্টসও নেয়। আর্টস নিলে দেখা যায় যে মানুষ এমনভাবে প্রেশারাইজ করে, আর্টস নিলে মনে হয় যে জীবন শেষ, আর্টসে পড়ে কোনো কিছু হয় না, এরকমভাবে মানুষ প্রেশারাইজ করে। সমাজটা এমনভাবে হয়ে গেছে যে আর্টসে পড়লেই মনে হয় যে জীবনে সফলতা আপনার হাতেই নেই, সফলতা আপনার কাছে আসবেই না, আপনি আর্টস নিছেন কেন, এরকম এক ধারণা তৈরি হয়েছে সমাজের মানুষের কাছে। কমার্স, ও তুমি তো ব্যাংকের জব করবা, কমার্স তুমি তো হিসাব রক্ষক হবা, এটাই হচ্ছে কমার্স। ভাই কমার্সের পরে কি মানুষ ব্যবসা করে না? আপনাদের মাথায় কি ব্যবসার চিন্তাটা ঢুকে না? আর সায়েন্স, ও ভাই আপনি সায়েন্স দিয়েছেন, আপনি তো ডাক্তার হবেন, না হলে ইঞ্জিনিয়ার হবেন। বাংলাদেশের মানুষের মাথায় ডাক্তার আর ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কিছু কি চিন্তা ঢুকে না? বাংলাদেশে যে এত এত ইঞ্জিনিয়ার হয়, এত এত যে ডাক্তার হয়, কোথায় যায়? কোথায় যায় তারা? বাংলাদেশে এত এত ডাক্তার থাকলে আজ এত মানুষ বিনা চিকিৎসায় মারা যেত না। বাংলাদেশের চিকিৎসার প্রাইস এত বেশি হতো না, এক এক চিকিৎসকের ডিমান্ড এত বেশি হতো না, যদি এত পরিমাণ চিকিৎসক বাংলাদেশ পয়দা করতে পারতো। চিকিৎসক তারা তৈরি করে, বাট সুচিকিৎসক তারা তৈরি করছে না। আর যারা ভালো চিকিৎসা করছে তারা কোথায় যাচ্ছে? তারা চলে যাচ্ছে বিদেশ। তো এত চিকিৎসক বানায় লাভ কি? এত ডাক্তার কোথায় লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না তো, কোনো লাভ নাই। ইঞ্জিনিয়ার, এত ইঞ্জিনিয়ার, এত বড় একটা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং, অনেকে এত বড় একটা ডিগ্রি পাওয়ার পরও, বুয়েট থেকে এত বড় একটা ডিগ্রি পাওয়ার পরও অনেকে বিসিএস পরীক্ষা দেয়। তাহলে ভাই আপনার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে লাভ হলো কি? আপনি তো অনার্সে পরে হচ্ছে গিয়ে বিসিএস পরীক্ষা দিতে পারতেন, পারতেন না? পারতেন। অনার্সে পরে বিসিএস পরীক্ষা দেওয়া যেত, তারপর আপনি সরকারি চাকরি করতেন। আপনি ইঞ্জিনিয়ারিংয়ের মতো একটা বড় একটা ডিগ্রি নিয়ে সরকারি চাকরি করছেন, দেশে জব নাই, ইঞ্জিনিয়ারের কোনো খানা নেই। আমরা প্রাথমিক স্তর থেকে চিন্তা করছি যে বাচ্চাকে হয়তো বা ডাক্তার বানাবো, না হলে ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু পরে গিয়ে দেখা যাচ্ছে যে তাদের চাকরি নেই। সবার শেষে করতে হয় কি? সরকারি চাকরি। দেশে কি সবাই কি সরকারি চাকরির পিছনে দৌড়াবে? সবাই কি সরকারি চাকরি করবে? কেউ কি ব্যবসা করবে না? ব্যবসার কথা কি কেউ চিন্তায় আসে না? কেউ কি মাথায় ব্যবসা জিনিসটা ঢুকে না নাকি? বাংলাদেশের বাঙালিদের মাথায় প্রচণ্ড বুদ্ধি আছে, বাট বাঙালিরা সঠিক খাতে বুদ্ধিটা খাটায় না। এটা হচ্ছে বাঙালিদের সমস্যা। বাঙালি যদি তার বুদ্ধিটা সঠিক খাতে খাটাতো, তাহলে বাঙালি অনেক আগায় যেত, অনেক আগায় যেত। বাঙালিকে কেউ দমায় রাখতে পারতো না। বাট বাঙালি তো হচ্ছে বাঙালি, বাঙালি তার বুদ্ধিকে সঠিক খাতে খাটায় না। বেশিরভাগ মানুষই, বাংলাদেশের বেশিরভাগ মানুষই রিস্ক নিতে চায় না, বই বিধায় ব্যবসা তারা করে না। তারা মনে করে ব্যবসা একটা রিস্কের জিনিস, ব্যবসা একবার লস খেলেই জীবন শেষ, জীবন আর কিছু হবে না, অনেক টাকা ঋণে আমি ডুবে যাব, আমার দ্বারা ব্যবসা হবে না। এরকম একটা চিন্তাধারা তাদের মাথায় কাজ করে, যার কারণে সবাই ব্যবসা করে না। সবাই কি, বিদেশের বেশিরভাগ মানুষই ব্যবসা করে না, ব্যবসার প্রতি তাদের অনীহা। তারা একটা চাকরি খোঁজে, বিশেষ করে সরকারি চাকরি, এবং যে চাকরিতে কোনো মানে ছাঁটাইয়ের কোনো ভয় থাকবে না, একদম লাইফ টাইম সাপোর্ট, একদম সারা জীবন আমি ওই চাকরি করতে থাকবো, ওই চাকরি করতে থাকবো, ওই চাকরি করতে থাকবো, আমার ওই চাকরি থেকে কেউ সরাতে পারবে না, বা আমার লাইফ নিয়ে কোনো টেনশন নাই। আমি ওইখানে চাকরিতে আমার লস খাওয়ার কোনো সুযোগ নেই, চাকরিতে আমার কিছুই হবে না। বিশেষ করে সরকারি চাকরি, সরকারি চাকরি পেতে কষ্ট আছে, বাট যাইতেও কষ্ট আছে।
সরকারি চাকরি পাইতে যেমন কষ্ট, যাইতেও তেমন কষ্ট। আপনারে ট্রান্সফার করাতে পারবে, বাট আপনারে একদমই ছাঁটাই করে দিতে পারবে না। সরকারি চাকরি এমন একটা চাকরি, যার কারণে বাংলাদেশের বেশিরভাগ মানুষ সরকারি চাকরির পিছনে দৌড়ায়। কিন্তু কেউ একটি বারের জন্য ব্যবসার প্রতি আগ্রহ দেখায় না। মানুষ বলতেছে ৩৫ বছর পর্যন্ত সরকারি চাকরির মেয়াদ করার জন্য। ৩৫ বছর একজন দাদুর সাথে, সরি দাদু না, ৩৫ বছরের একজন আদুর সাথে ২৫ বছর বয়সী একজন মানুষ কেমনে সরকারি চাকরির পরীক্ষা দেয়? তাদের বয়সের ডিফারেন্সটা দেখছেন আপনি? ১০ বছর হচ্ছে তাদের বয়সের ডিফারেন্স। এটা কি আপনাদের চোখে পড়ে না? আপনারা কিভাবে বলেন যে চাকরির বয়স আপনারা ৩৫ করতে চান? কেন বলেন? আপনারা সরকারি চাকরির পিছনেই কেন দৌড়ান? আপনারা একটা ব্যবসা দেন, অন্য একটা জব করেন, আর চাকরি করতে হবে কেন? চাকরি ছাড়া কি অন্য কোনো ফিল্ড নেই? আপনি হাতের কাজ শিখেন, মোবাইলের কাজ শিখেন, কম্পিউটারের কাজ শিখেন, তারপর আরও অনেক কাজ আছে, অনেক কাজ আছে, এভরিথিং। আপনি এভরিথিং করেন, অনেক কাজ আছে। পৃথিবীতে শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার হলেই হবে না। পৃথিবীতে সবাই ডাক্তার আর ইঞ্জিনিয়ার হবে না, ঠিক আছে? একটা দেশের সব স্টুডেন্টকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানানোর এই যে একটা প্রতিযোগিতা, একটা হীন মানসিকতার যে প্রতিযোগিতা, এটা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। না হলে দেশের তো উন্নতি হবে না, আমাদের জাতিরও উন্নতি হবে না। আর একটা বড় জিনিস, আমরা হাতের কাজ শিখতে চাই না। আমরা যদি ছোট থেকে কোনো একটা হাতের কাজ শিখে ফেলি, যেমন আমরা যদি এসএসসি পরীক্ষার পর বা এইচএসসি পরীক্ষার পর যে সময়টুকু থাকে, ওইটা হেলায় ফেলায় না কাটিয়ে, মোবাইল স্ক্রলিং করে না কাটিয়ে আমরা যদি কোনো হাতের কাজ শিখি, তাহলে ওটা আমাদের জীবনে কাজে আসবে। যেমন আমরা যদি কোনো একটা ভাষা শিখি, তাহলে আমরা দোভাষী হিসেবে কাজ করতে পারবো এবং এখান থেকেও আমরা ইনকাম করতে পারবো। আমরা যদি মোবাইল রিপেয়ারিংয়েরও কাজ শিখি, আমরা হয়তোবা ভবিষ্যতে যদি আমি চাকরি বা ব্যবসা না করতেও পারি, তাহলে আমি মোবাইল রিপেয়ারিং একটা সেন্টার দিতে পারবো, বা আমি মোবাইল রিপেয়ারিং সম্পর্কিত একটা জব করতে পারবো। এরকম গ্রাফিক্স ডিজাইনিং শিখতে পারি। আমি ভবিষ্যতে হয়তোবা কোনো একটা অ্যাপ বানিয়ে ফেললাম, ওই অ্যাপের প্রাইস হলো ১০০ কোটি টাকা, ২০০ কোটি টাকা, ৪০০ কোটি টাকা। হচ্ছে না? বাংলাদেশের সাম্প্রতিক সময়ে একটা ছেলে বলছে, আমার থেকে অবশ্যই বড়, সিনিয়র অবশ্যই, উনি একটা অ্যাপ বানাইছে ১ বছর যাবৎ সময়। উনি ১ বছর সময় লাগিয়ে একটা অ্যাপ তৈরি করছে। ওইটা অ্যাপটা কি? ওইখানে ফেসবুক, ইউটিউব, ইনস্টা, তারপরে হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ, টুইটার, এগুলা সবগুলা সংমিশ্রণে একটা অ্যাপ বানাতে বলছে তাকে। ওই অ্যাপটা সে বানাইছে, বাঙালি একজন। সে ১ বছর সময় নিয়ে বানাইছে এবং সম্ভবত মাইক্রোসফট কোম্পানি ওর থেকে এটা ৪০০ মিলিয়ন, সরি মিলিয়ন না, ৪০০ কোটি টাকা দিয়ে তার থেকে কিনে এনেছে। এই যে ৪০০ কোটি, এই ৪০০ কোটি টাকা সে সারা জীবন শুয়ে বসে কাটাতে পারবে। তার আর কোনো কাজও করার দরকার নাই, শুধু সে একটা অ্যাপ বানাইছে, তার জীবনে কোনো কাজও করার দরকার নাই। ৪০০ কোটি টাকা মানে বুঝেন? ৪০০ কোটি টাকা, ৪০০ কোটি টাকা। সে গ্রাফিক্স ডিজাইনিং শিখে ৪০০ কোটি টাকা কামাই ফেলছে ১ বছরে, ১ বছরে, মাত্র ১ বছরে। সে সব কিছু সংমিশ্রণে একটা অ্যাপ বানাইছে। তো এইরকম হাতের কাজ শেখাও খুবই জরুরি, বাট আমাদের তো হাতের কাজ শেখায় অনীহা, আমরা শিখি না। কিন্তু আপনি যদি আপনার জীবনে এগোতে চান, অবশ্যই পড়ালেখার পাশাপাশি একটা হাতের কাজ শিখেন। না হলে আপনি যদি বড় হন, কোথাও যদি চাকরি না পান, তাহলে আপনি আপনার ওই স্কিলটাকে কাজে লাগিয়ে আপনি হচ্ছে গিয়ে কোনো ব্যবসা করতে পারবেন বা কোনো চাকরি করতে পারবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, পড়ালেখা আপনি ভুলেও যেতে পারেন, কিন্তু একটা হাতের কাজ শিখলে, একটা স্কিল শিখলে, ওইটা আপনি কখনো ভুলবেন না। ওই স্কিলটা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ওই যোগ্যতা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ওইটা আপনার মেমোরিতে সেভ থাকবে, ওইটা আপনার কাছে আপনার নিজের দক্ষতা হিসেবে থাকবে। ওইটা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তো এইটা হচ্ছে কি মানুষের জীবন কীভাবে হয় আর কি। তারপরে কি হচ্ছে, চাকরি বাকরি পেলে তো ভালো কথা, আর না পাইলে শেষ পর্যন্ত মানুষ হয়তো বা ব্যবসার দিকে কনভার্ট হয়, বা এরকম একটি বেসরকারি চাকরি, সরকারি চাকরি না পেলে অবশ্যই বেসরকারি চাকরি করতে হবে, তো বেসরকারি চাকরির পিছনে ঘুরে। আর না হলে হয়তো বা অনেকে শেষ পর্যন্ত না পারেই ব্যবসা দেয়, ছোটোখাটো একটা ব্যবসা দেয়। যাই হোক, ব্যবসা তো ব্যবসায়ী, ব্যবসা দেয়,
তো তারপরে এরকম করে সে সারা জীবন তার অতিবাহিত করে ফেলে। তারপর তার আবার সন্তান সন্ততি হয়। তার সে নিজের জীবন নষ্ট করেও তার সন্তান সন্ততিরা ওই সেম প্রসেসের মধ্যে এগোতে থাকে। সেম প্রসেস মানে কোনো স্কিল শেখায় না, কোনো ভালো কিছু শেখে না, শুধু পড়ালেখা আর পড়ালেখা আর পড়ালেখা। তারপরে আবার তার সন্তান সন্ততিও সেম, শেষ মুহূর্তে দেখা যায় যে তারাও চাকরি পায় না, পরে একদম হযবরল অবস্থা। আমাদের পুরো সিস্টেমটাই একদম হযবরল হয়ে গেছে। আমরা যদি এই হযবরল অবস্থা থেকে বেরোতে চাই, আমাদের স্টপড, একদম থেমে যান, এখানে থেমে যান। এখানে থেমে শান্ত মাথায় চিন্তা করেন আপনি আপনার জীবনে কী হতে চান, আপনার এইমটাকে ঠিক করেন এবং ওই এইম অনুযায়ী কাজ করেন। একটা কথা মাথায় রাখবেন, ড্রিম বলতে কোনো কিছু হয় না, স্বপ্ন। স্বপ্ন শুধু আপনি দেখেন, স্বপ্নকে কখনো বাস্তবে রূপ দেওয়া যায় না। কিন্তু লক্ষ্য, এইম, এইম যে ওয়ার্ডটা, লক্ষ্য, যদি আপনার লক্ষ্য থাকে ওই আপনি লক্ষ্যটা পূরণ করতে পারবেন, ওই লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। বাট ড্রিম কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন না, এইম কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন। সো ড্রিম কথাটা বাদ দিয়ে এইম কথাটা বলা শুরু করেন আর নিজের জীবনের লক্ষ্যটা স্থির রাখেন, পড়ালেখার পাশাপাশি একটা স্কিল শেখেন এবং আমার পাশেই থাকেন। আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন @অর্ণব। তাহলে আশা করি আপনাদের কোনো উপকার করতে পারবো। আর আপনাদের সাথেই আছি আমি, অর্ণব কর্মকার, এবং সাথেই থাকবো, পাশেই থাকবো যদি আপনারা সাপোর্ট করেন। ধন্যবাদ সকলকে।